বিভাগের আদেশে আপাতত কোটা থাকছে না। আইন পাশের দাবিতে অটল আন্দোলনকারীরা কাল দুপুর থেকে ফের ব্লকেট। কোটা আন্দোলনে অচল রাজধানী, পথে পথে মানুষের সীমাহীন ভোগান্তি। 6 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক, মেট্রো রেলে উপচে পড়া ভিড়। রোহিঙ্গা সমস্যা সমাধানে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি চীনের। শি জিনপিং শেখ হাসিনার বৈঠক, 21টি সমঝোতা স্মারক সই। আবেদ আলীর স্বীকারোক্তি, দুর্নীতির মাধ্যমে চাকরি নেওয়া সরকারি কর্মকর্তাদের তালিকা হচ্ছে, দৃষ্টান্তমূলক শাস্তির তাগিদ বিশিষ্টজনদের। এবং জেকেজির জালিয়াতি সাবরিনা আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা। বেনজির রূপগঞ্জের বাড়ি মালামালের জব্দ তালিকার তৈরি শুরু। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন একেএস টিম টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হাইকোর্টের দেয়া রায়ে স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। পর্যবেক্ষণে শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে বলেন আদালত। কোটা নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে সর্বোচ্চ আদালতের শুনানিতে অংশ নেওয়ার কথাও বলেন আপিল বিভাগ। বিস্তারিত থাকছে শামিমা আক্তার রিপোর্টে। সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণী অর্থাৎ নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের প্রজ্ঞাপন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের উপর 4 সপ্তাহের জন্য স্থিতি অবস্থা জারি করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে আজ এই আদেশ দেয় সর্বোচ্চ আদালত। সাবজেক্ট ম্যাটারের উপরে স্থিতি অবস্থা দিয়েছেন 4 সপ্তাহের জন্য। 4 সপ্তাহ পরে 7-8 তারিখে ফিক্স করা হয়েছে। 7-8 তারিখে আবার হিয়ারিং এর জন্য আসবে, তখন আদালত জাজমেন্ট দেখে পূর্ণাঙ্গ বিবেচনা করবেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষ ও শিক্ষার্থীদের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করতে বলেছে আদালত। আর শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যেতে নির্দেশ দিয়েছে আদালত। আন্দোলনকারী ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে ক্লাসে ফিরে যাওয়ার জন্য বলেছেন, এবং ভাইস চ্যান্সেলর মহোদয় যারা রয়েছেন তাদেরকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য বলেছেন। হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে, এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন। এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন। এই আদেশের ফলে নবম থেকে 13তম গ্রেড পর্যন্ত মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে 2018 সালের সরকারের জারি করা পরিপত্র বহাল থাকছে বলে জানালেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। যেহেতু এই কোটা পদ্ধতিটা বিলুপ্ত ছিল গত 5 বছর থেকে, সেই ক্ষেত্রে নতুন করে এখন জাজমেন্ট না পাওয়া পর্যন্ত এটাকে বন্ধ রাখার জন্য আমরা স্টে চেয়েছিলাম। তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না, কারণ এইখানে কোনো মুক্তিযোদ্ধা হিসাবে কেউ এখানে দরখাস্ত করেনি, তাদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতার সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি, এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। গেল 5 জুন 2018 সালের অক্টোবর মাসে সরকারি চাকুরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিল করে জারি করা প্রজ্ঞাপনকে বেআইনি ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। এদিকে কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়কে সম্মান জানালেও আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনের সমন্বয়কারীরা জানান কোটা বাতিল নয়, তারা চান স্থায়ী সমাধান। এদিকে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিলে কার্যত অচল হয়ে যায় রাজধানী। জানাতুল মোহনা এবং মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে মাজহারুল ইসলামের রিপোর্ট। কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের উপর আপিল বিভাগের স্থিতাবস্থা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারীরা। জানান আইন পাশ না হওয়া পর্যন্ত চলবে তাদের আন্দোলন। আদালতের প্রতি সম্পূর্ণ সম্মান রেখে আমরা জানাতে চাই যে আমাদের দাবি নির্বাহী বিভাগের কাছে, তারা আইন আনুক, তারা কমিশন গঠন করুক, তারা সংসদে বিল পাস করুক এবং আমাদের একদফা দাবি মেনে নিক। এই পরিপত্র খেলা আমরা চাই না। আমাদের কথা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে ঘোষণা দিয়ে পরিপত্র জারির পরে যদি সেটি অবৈধ হয়ে যায়, তাহলে সামনে যে আরো কত খেলা হবে তার সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই জন্য আমরা এই যে ছাত্র সমাজ বাংলাদেশে আমরা চাই এই কোটার
এই কোটা সিস্টেমে একটি স্থায়ী সমাধান হোক, এই কোটা সমস্যা চিরতর সমাহিত হোক। এর আগে পূর্ব ঘোষিত বাংলা ব্লকেট কর্মসূচির অংশ অনুযায়ী সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে অগ্রসর হন শাহবাগের দিকে। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে শাহবাগ মোড় থেকে ফার্মগেট মৎস্য ভবনের দিকে এগিয়ে যায় আন্দোলনকারীদের একটি অংশ। পুলিশ বাধা দিলেও আটকাতে পারেনি বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। সাধারণ ছাত্ররা বৈষম্যের শিকার হচ্ছে, কোটার কাছে তারা বৈষম্যের শিকার হচ্ছে, তারা গভর্নমেন্ট জব থেকে বঞ্চিত হচ্ছে। তখন দেখা যায় ওই রাষ্ট্র ঠিক মতো চলে না, সেটা অচল অবস্থায় রূপ নেয়। আমরা সেই রাষ্ট্র সংস্কারের জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন সংগ্রাম চলবেই। আমাদের ছাত্র সমাজের দাবি শুধু একটাই, কোটা ফোটা বাতিল এবং সকলের দাবি মেনে নিতে হবে। আমরা চাই না কোনো বৈষম্য, আমাদের দাবি একটাই, 5%-এর বেশি কোনো কোটা প্রথা রাখা যাবে না। পৃথিবীর আর কোথাও এমন বংশানুক্রমিক কোটা প্রথা চালু আছে কিনা সেটা আমাদের জানা নেই। একই দাবিতে সায়েন্স ল্যাব, চাংখারপুল, মহাখালী, আগারগাঁও এবং 0 পয়েন্ট অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় তারা স্লোগানে নিজেদের দাবি দেওয়া তুলে ধরেন। ভালো স্টুডেন্টের সিটটা পাওয়ার কথা, সেই খারাপ স্টুডেন্টের কোটা থাকার কারণে সে ওই সিটটা নিয়ে নেয়, ঠিকমতো পড়াশোনা করে না। এই ক্ষেত্রে ভালো স্টুডেন্টকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরেও মুক্তিযোদ্ধারা যে কোটার দাবিদার, এটা আসলে অযৌক্তিক। আমার মনে হয় যারা প্রকৃত মুক্তিযোদ্ধা আছে বা ছিলেন তারা কখনোই চাবেন না এই বাংলায় বৈষম্য থাকুক, আর বৈষম্য নিয়ে বাংলা এগিয়ে যাক। সাধারণ শিক্ষার্থীরা বলছেন, কমিশন গঠন করে কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকবেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালের দিকে ঢাকা আরিচা ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে তারা। এতে রাজধানীর সঙ্গে ব্যাহত হয় সড়ক ও রেল যোগাযোগ। প্রতিনিধিদের তথ্য ছবিতে আপন রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে সকাল 10:30টার দিকে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনকারীরা বলছেন, কোটা প্রথার যৌক্তিক সংস্কারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চলবে। সরকারি সকল চাকরিতে বৈষম্যমূলক এবং অযৌক্তিক অন্যায্য যত সব কোটা আছে সেগুলোকে সংস্কার করতে হবে। সবাই আটকে আছে, সবার কষ্ট। এই ধরনের আন্দোলন হবে, হয়তো যেটা জরুরি আছে সেটা হবে, কিন্তু সেটা একটা শৃঙ্খলাবদ্ধভাবে হওয়া উচিত। এই যে বুধবার সকাল 11টার দিকে দেওয়ানহাটে রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে যায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে ট্রেন চলাচল। কোনো বৈষম্যের শিকার হবে না, মেধাবীরা মুক্তি পাক, আমাদের সরকারি চাকরি সকল ট্রেন থেকে কোটা পদ্ধতি তুলে দেয়, আমাদের এখন এই এক দফা এক দাবি। কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সকাল 11টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের কয়েক কিলোমিটার জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। আন্দোলনের জন্য আটকানো রাখা হয়েছে, আমরা মালপত্র নিয়ে যাইতেছিলাম, আন্দোলনের জন্য যাইতে পারতেছি না। আমার গাড়ি হচ্ছে জরুরি সেবার গাড়ি, জরুরি কৃষি পণ্য সরবরাহ। আমি আটকে গেছি, আমি প্রায় তিনটা জেলার মাল দিব। ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস ট্রেন আটকে কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয় তারা। আমরা আসলে পড়াশোনা করতেছি কিসের জন্য? চাকরির জন্য। যদি আমরা চাকরি না পাই, আমাদের জন্য 40টা সিট, তাহলে আমরা পড়াশোনা করে কি করবো? কোনো তৃতীয় প্রজন্মের মানুষের জন্য এই যে 56% এই যে আপনারা বললেন যে কোটা থাকবে না, এটা কিন্তু কোনো স্থায়ী সমাধান না। আমরা এখন স্থায়ী সমাধান চাই। আমরা আপিল বিভাগ, হাইকোর্টের কোনো টাল বাহানা মানি না এবং কোটা। সকালে একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এ সময় রাজশাহী ঢাকা মহাসড়ক অবরোধ করে কোটা সংস্কারের বিভিন্ন স্লোগান দেয় তারা। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর আমাদের এখন এক দফা এক দাবি, সেটা হচ্ছে কোটার সংস্কারের পার্মানেন্ট সলিউশন, যাতে আমাদের পরবর্তী প্রজন্মের যারা তাদেরকেও যাতে আন্দোলনে না আসতে হয়। বরিশাল পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন মানুষ। আন্দোলনকারীরা বলছেন, কোটা বৈষম্যের কারণে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পিছিয়ে পড়ছে মেধাবীরা, তাই এর যৌক্তিক সংস্কার প্রয়োজন। শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য এবং প্রতিবন্ধী মানুষদের জন্য কিছু ন্যূনতম কোটা রেখে বাকি যে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে এগুলোকে বাদ দিয়ে কোটার একটা যৌক্তিক সংস্কার করতে হবে। তো
কুষ্টিয়ায় সকাল 10:30টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বটতলা চত্বর থেকে বিক্ষোভ শুরু করে। এরপর অবস্থান নেয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে। ঘোষণা দেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার। এমন কিছু গোষ্ঠী যাদের কোটার প্রয়োজন নেই, তারা যদি কোটার অন্তর্ভুক্ত হয় সেক্ষেত্রে বৈষম্যের সৃষ্টি হয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে দিন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার বিকেলে 3:30 থেকে শুরু হবে বাংলা ব্লকেড। অবরোধ করা হবে রেল ও সড়ক পথ। শাহবাগ সহ আশেপাশে অবস্থান নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকালকের কর্মসূচি বিকাল 3:30 থেকে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে, প্রতিটি রাজপথে, প্রতিটি রেল লাইনে শিক্ষার্থীরা বাংলা ব্লকের কর্মসূচি অব্যাহত রাখবে। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকের কর্মসূচি শুরু করব এবং সারা দেশে শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকের কর্মসূচি সফলভাবে পালন করবে। কোটা সংস্কারে শিক্ষার্থীদের অবরোধে স্থবির রাজধানী। গুরুত্বপূর্ণ পয়েন্ট বন্ধ করে দেওয়ায় চলাচল করতে পারেনি ট্রেন, বাস সহ কোনো যানবাহন। এতে অসহনীয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিশেষ করে অফিস শেষে বিপাকে পড়েন কর্মজীবীরা। প্রধান সড়কে যানবাহন না থাকায় হেঁটে গন্তব্যে রওনা করেন অনেকে। ভোগান্তি এড়াতে মেট্রো রেলে গিয়েও মেলেনি স্বস্তি। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাহাদাত নিশাদ। আপনি মনে করেন 10 কিলোমিটার জাম আছে, আপনি ওইদিকে যায় একটু খবর নিয়ে দেখেন 10 কিলোমিটার এয়ারপোর্ট পর্যন্ত জাম হয়ে গেছে। পান্থপথ যাবো ডাক্তার দেখে, তাই উনি নিয়ে বসে রয়েছে, একটা ভোগান্তি না। রাজধানীর 7 রাস্তা মোড়ের আগে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামার র্যাম্পের চিত্র এটি। যানজটের ভোগান্তি থেকে বাঁচতে যারাই এই সড়ককে ব্যবহার করতে চেয়েছেন তারাই ফেঁসে গেছেন তীব্র যানজটে। আন্দোলনকারীদের বাধার মুখে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে রাজধানীর এই দ্রুততম সড়কে। কেউ আবার কয়েক কিলোমিটার হেঁটেই রওনা দিয়েছেন গন্তব্যে। এলিভেটেড রুটগুলো 2 ঘন্টা 3 ঘন্টা আটকে রেখে ডাইনে বাইরে কোনো দিকে যাওয়া যাচ্ছে না। এটা হচ্ছে বড় হাটে। এখন আমরা বাসায় যে ওকে কোচিংয়ে দিতাম, কিছুই করতে পারলো না। আমাদের সব বন্ধ, খাওয়া দাওয়ার সব বন্ধ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে দেশ জুড়ে বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, কারণ বাজার, ফার্মগেট, মহাখালী ও 0 পয়েন্টে সড়ক অবরোধ করে আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়ে গোটা রাজধানী। ভোগান্তের শহরে পরিণত হয় ঢাকা। ক্ষতি এই যে মালিকের ইনকাম দিতে আমাকে কষ্ট হয়ে যাব, এই জামজটে পইরা আটকাই থুয়ে দিছে। বাংলাদেশের মানুষ ভোগান্তিতে, কারণ এই ব্যবস্থার ফলে আমাদের মতো মানুষ 30 বছর 35-40 বছর আগে আমরা ছাপার। রাজধানীর বেশিরভাগ সড়কে তৈরি হয় তীব্র যানজট। তীব্র গরমে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। তাদের দাবি সাধারণ মানুষের কথা চিন্তা করে সংকটের দ্রুত সমাধান করা হোক। এখানে অনেক দেখা যাচ্ছে অ্যাম্বুলেন্স আছে, অনেক মানুষ আছে, সিরিয়াস রোগী আছে, ওদেরও তো বাই চান্স কিছু হয়ে যেতে পারে। রাজধানীর ফ্লাইওভারগুলোতে ভোগান্তি ছিল আরও বেশি। গাড়ির দীর্ঘ লাইন যেন অপেক্ষার পালা শেষই হতে চায় না। এদিকে দুপুরে কারণ বাজার এলাকায় রেল লাইন অবরোধ করায় কমলাপুর থেকে বিমানবন্দর পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বেশ কিছু ট্রেন। গন্তব্যে যেতে না পেরে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 6 ঘন্টা বন্ধ থাকার পর বিকেল 5:30টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 4 ঘন্টার উপর ছাড়া কম হইব না, পুরা 4 ঘন্টা। যারা আন্দোলন করতেছে তারা জাতির জন্য, দেশের জন্য কি করবে? অন্যদিকে বিকেল থেকেই অতিরিক্ত যাত্রী চাপে অচল অবস্থা সৃষ্টি হয়। অচল ঢাকায় যোগাযোগের একমাত্র অবলম্বন মেট্রো রেলেও বন্ধ করে দেওয়া হয় ওয়ান টাইম টিকিট। এতে স্টেশনে অপেক্ষার পর হতাশা ও ক্ষোভ ব্যক্ত করেন দূর দূরান্ত থেকে আসা যাত্রীরা। কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই তারা হঠাৎ করে টিকিট বন্ধ করেছে। আধা ঘন্টা ধরে আমরা এখানে দাঁড়াই আছি, এবং এখানে যে গরম আপনি দেখতে পারবেন, এখন কোন ফ্যানের যে 2টা ফ্যান লাগাইছে, ফ্যানে কোনো বাতাস নাই। আমি যাবো উত্তরা লাস্ট স্টেশনে, প্রায় 45 মিনিট ধরে দাঁড়াই ছিলেন। সন্ধ্যা 6টার পর মেট্রো রেলের টিকিট সংকট দূর হয় এবং যাত্রী চলাচল স্বাভাবিক হয়। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থী সহ সব পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আপিল বিভাগের স্থিতাবস্থা জারি নিয়ে প্রতিক্রিয়ায় এই আহ্বান জানান তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, শিক্ষার্থীদের ব্যাপারে কঠোর হবে না আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তৌফিক মাহমুদ মুনার রিপোর্টে থাকছে বিস্তারিত। কোটা সংস্কারের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বাংলা ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। সড়ক, মহাসড়ক ও রেলপথ অবরোধের ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
এমন পরিস্থিতিতে কোটা নিয়ে হাইকোর্টের রায়সহ সব পক্ষের উপর 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করেছে আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের এমন সিদ্ধান্তের পর বুধবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আদালতের নির্দেশনা মেনে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। এদিকে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সব পক্ষকে আদালতের নির্দেশনা মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে না। যে আপনারা ধৈর্য ধরে আপনাদের আইনশৃঙ্খলা বাহিনী কিংবা দেশের সরকার আপনাদের বিরুদ্ধে নয়, আমরা আপনাদের শক্তিতেই শক্তিমান। আপনারা ভবিষ্যৎ প্রজন্ম আপনাদেরকে দেশকে নেতৃত্ব দেবেন। আপনাদের ধৈর্য, আপনাদের জ্ঞান, আপনাদের সব কিছুই থাকতে হবে। আপনারা এইরকমভাবে যদি রাস্তায় বসে পড়েন তাহলে তো জনগণের দুর্ভোগ হবে। আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাস্তা বন্ধ হলে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়, তাদেরকে বুঝতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। নিজেদের অপকর্ম ঢাকতে সরকার একটির পর একটি ঘটনা ঘটিয়ে জনগণের দৃষ্টি সরাতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, দেশের ভেতর দিয়ে ভারতের রেল করিডোর দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক চক্রান্তের মধ্যে ফেলে দিচ্ছে তারা। দুপুরে রাজধানীর রামপুরের হাজিপাড়া এলাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মৎস্যজীবী দল আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন রিজভী। তার অভিযোগ, খালেদা জিয়ার স্বচ্ছ রাজনীতিতে ঈর্ষান্বিত হয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত সরকার। রেল সংযোগে ভারতের স্বার্থে উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিচ্ছে সরকার। তারা তাদের উত্তর পূর্বাঞ্চলের যে বিদ্রোহ সেটিকে বা সেখানে যে রাজনৈতিক যে সংকট সেটিকে তারা মোকাবেলা করার জন্য বাংলাদেশের জমিকে তারা ব্যবহার, অর্থাৎ বাংলাদেশকে একটা চিরস্থায়ী আন্তর্জাতিক যে চক্রান্ত, আন্তর্জাতিক যে খেলাধুলা তার মধ্যে তারা ফেলে দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তার নিজের যে অপকর্ম, তিনি যে কাজগুলো করছেন বাংলাদেশের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে, অর্থাৎ বাংলাদেশের ভিতর দিয়ে রেল লাইন স্থাপন করে এবং আরও নানা ধরনের দেশ বিরোধী চুক্তি করে তিনি যে কাজগুলো করতে চান সেই কাজগুলোর দিকে যাতে মানুষের চোখ না পড়ে, এই কারণেই তিনি দেশের জনগণের চোখকে অন্যদিকে সরিয়ে দিতে চান। রোহিঙ্গা সমস্যার সমাধানে চীন জোরালো ভূমিকা রাখবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিনা সুদে ঋণ সহ আর্থিক খাতের সহযোগিতার আশ্বাস দেন তিনি। আর বাংলাদেশে চীনা বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। এছাড়া কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব বাড়াতে 21টি সমঝোতা স্মারক সই এবং 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ ও চীন। জয় যাদবের রিপোর্টে থাকছে বিস্তারিত। চীন সফরের তৃতীয় দিন বিকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। পরে দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। আলোচনায় রোহিঙ্গা সমস্যার সমাধানে আরও জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট। বাংলাদেশের সুনীল অর্থনীতিতে চীনা বিনিয়োগ আহ্বান করেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে একান্তে কথা বলেন প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এ সময় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। বাজানো হয় দুই দেশের জাতীয় সঙ্গীত। এরপর সফর সঙ্গীদের পরিচয় করিয়ে দেন প্রধানমন্ত্রী।
পরে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এরপর অর্থনৈতিক ও ব্যাংকিং খাতে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি, অবকাঠামো উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনায় সহায়তা, ষষ্ঠ ও নবম বাংলাদেশ চায়না মৈত্রী সেতু প্রকল্প, কৃষি পণ্য রপ্তানি বিষয়ক 21টি সমঝোতা স্মারক সই হয়। এছাড়াও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে যৌথ ফিজিবিলিটি স্টাডি ও টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক আধুনিকায়ন শেষ করা, দ্বিপাক্ষিক বিনিয়োগ বৃদ্ধির চুক্তির আলোচনা শুরু করা সহ মোট 7টি খাতে ঘোষণাপত্র সই হয়। সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র স্বাক্ষর প্রত্যক্ষ করেন দুই প্রধানমন্ত্রী। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ব্রিক্সে যোগ দেওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতির কথা জানিয়েছে চীন। অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে দীর্ঘ সময় ধরে এবং সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। সংবাদটাতে আরো থাকছে, ঢাকা বেজিং সরাসরি বিমান চলাচল শুরু, সপ্তাহে 4টি ফ্লাইট চালাবে এয়ার চায়না, খুলল আকাশপথে যোগাযোগের নতুন দ্বার। পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া সরকারি কর্মকর্তাদের তালিকা করছে রাষ্ট্রীয় বিশেষ সংস্থা। বিশ্লেষকদের মতে, দুর্নীতি করে চাকরি পাওয়া ব্যক্তিদের চাকরিচ্যুত করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা না নিলে থামানো যাবে না প্রশ্নপত্র ফাঁস। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার পদের 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার পিএসসির 2 উপপরিচালক, গাড়ি চালক আবেদ আলী, তার সন্তান সহ 17 জন। অভিযুক্তদের মধ্যে আদালতে জবানবন্দি দিয়েছেন 7 আসামি। প্রশ্নপত্র ফাঁস চক্রের অন্যতম সদস্য পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলীর জবানবন্দিতে এরই মধ্যে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের মধ্য দিয়ে বিসিএস ক্যাডার হওয়া সরকারি কর্মকর্তাদের নাম। তথ্য যাচাই বাছাই করে দেখা গেছে সব ক্যাডারেই রয়েছে এমন গুরুতর অনিয়ম দুর্নীতির মধ্য দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তা। আসামিদের দেয়া তথ্য তদন্ত সাপেক্ষে দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া এসব কর্মকর্তার নাম তালিকাভুক্ত করছে রাষ্ট্রীয় একটি সংস্থা। এদিকে দেশের প্রশাসনিক কাঠামোতে এমন দুর্নীতি অনিয়মের মধ্য দিয়ে চাকরি পাওয়া কর্মকর্তাদের চাকরিচ্যুতির পাশাপাশি আরও কঠোর ব্যবস্থা না নিলে তার সামগ্রিক প্রভাব পুরো রাষ্ট্র ব্যবস্থার উপর পড়বে দাবি বিশিষ্টজনদের। সরকারি চাকরিতেও প্রশ্নপত্র ফাঁস করে কেউ কেউ চাকরি পাচ্ছে, এর থেকে দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা হতে পারে না। আমার মনে হয় আস্থাটা ধরে রাখা, আস্থা ফিরিয়ে আনা এবং কোনো জায়গায় যদি এই ধরনের ল্যাপস হয়ে থাকে, কোনো ঘাটতি হয়ে থাকে, সেটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা অপরাধীদের। এর তো কোনো বিকল্প নেই। ইন্টেলিজেন্স নেটওয়ার্কের মাধ্যমে তাদের খবরও রাখতে হবে। একজন অপরাধ করছে বৎসরের পর বৎসর, তাকে ধরা যাচ্ছে না, এইটা বিশ্বাসযোগ্য না। তার আচার আচরণই অনেক সময় বোঝা যাওয়ার কথা, তো সেটা কেন বোঝা যায় না, কাদের গাফলতির কারণে এই সুযোগগুলো তারা পেয়েছে, সেগুলো এখন দেখা দরকার হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, কাজটি কঠিন হলেও দুর্নীতির মাধ্যমে চাকরিপ্রাপ্তদের আইনের আওতায় আনা জরুরি। যথাযথ প্রচলিত আইন অনুযায়ী অন্য সকল নাগরিকের জন্য যেটা প্রযোজ্য, সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে দুর্নীতি দায়ে অভিযুক্তদেরকে একই প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলকভাবে শাস্তি প্রদান করতে হবে, যার মধ্যে 14 বছর পর্যন্ত জেল কাটার সুযোগ রয়েছে আইনগতভাবে। সেটি নিশ্চিত করতে না পারলে কোনো অবস্থায় কিন্তু আমাদের সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। সরকারি চাকরির পরীক্ষা ব্যবস্থাপনা ও ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশনের জবাবদিহিতার জায়গাটিও খতিয়ে দেখার তাগিদ সংশ্লিষ্টদের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জেকেজি হেলথ কেয়ারের জালিয়াতির ঘটনায় ডাক্তার সাবরিনা, তার স্বামী আরিফ, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এজাহারে বলা হয়, ক্ষমতা অপব্যবহার করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যদের যোগসাজশে করোনা পরীক্ষা ছাড়াই জাল রিপোর্ট তৈরি সহ নানা অপরাধ করেছেন আসামিরা। বিস্তারিত ফজলে আদিত্য রিপোর্টার।
2020 সালে করোনা মহামারীতে স্থবির হয়ে পড়ে বিশ্ব, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। করোনা নিয়ে মানুষের আতঙ্ক কাজে লাগিয়ে অর্থ হাতিয়ে নিতে নামে বিভিন্ন চক্র, যার মধ্যে অন্যতম জেকেজি হেলথ কেয়ার। আলোচিত চিকিৎসক ডাক্তার সাবরিনা শারমিন ও তার স্বামী আরিফুল চৌধুরীর নাম সর্বস্ব প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ার পরীক্ষা নিরীক্ষা ছাড়া ভুয়া রিপোর্ট সরবরাহ করত। এর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত তারা। শেষ পর্যন্ত ধরা পড়ে এই দম্পতি। দীর্ঘ অনুসন্ধানে জেকেজি হেলথ কেয়ারের জাল জালিয়াতি ও প্রতারণায় ক্ষমতার অপব্যবহার করে সহযোগিতার অভিযোগ ওঠে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদ সহ 7 জনের বিরুদ্ধে। অপরাধের প্রমাণ পায় দুর্নীতি দমন কমিশন। এরপর বুধবার তাদের বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। এজাহারে বলা হয়, করোনার জাল সনদ তৈরি করে প্রতিজনের কাছ থেকে নেওয়া হতো 5 থেকে 8,000 টাকা। 15,500-এরও বেশি ভুয়া রিপোর্টের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয় 1,16,00,000 টাকারও বেশি। এছাড়া ডাক্তার সাবরিনার প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে নিজের জন্ম তারিখ পরিবর্তন সহ 2টি সচল জাতীয় পরিচয়পত্র ব্যবহারের প্রমাণ পায় দুদক, যার মাধ্যমে কর্মস্থলে মিথ্যা তথ্য দিয়ে চাকরির মেয়াদ 5 বছর বাড়িয়ে অবৈধভাবে সরকারি সুযোগ সুবিধা নেয়ার অপপ্রচেষ্টা করেন। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাগানবাড়ির মালামালের জব্দ তালিকা তৈরি শুরু করেছে দুদক ও জেলা প্রশাসন। বুধবার দুপুর 1টা থেকে পূর্বাঞ্চলের গুতিয়াবো এলাকার আনন্দ হাউজিংয়ের ওই বাড়িতে অভিযানে নামে তারা। 4 ঘন্টা তল্লাশি শেষে জেলা প্রশাসক জানান, বাড়িতে কোনো বিলাসী আসবাব পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানায়, ক্রোকের আদেশের আগেই বাড়ি থেকে সরিয়ে নেওয়া হয় মালপত্র। সহকর্মী বিল্লাল হুসাইনের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা ইসলাম। বুধবার দুপুর 1টা রূপগঞ্জের পূর্বাচলের আনন্দ হাউজিংয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদের বাগান বাড়িতে ঢোকে দুদক ও জেলা প্রশাসকের কর্মকর্তারা। আদালতের ক্রোক আদেশ বাস্তবায়নে শুরু করেন মালামালের তালিকা তৈরি। 4 ঘন্টা তল্লাশির পর তৈরি করা হয় তালিকা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসক। জানান, এই বাড়িতে ডিজিটাল লক থাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালা খোলা হয়। আজকে আপনারা দেখছেন যে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তালাটা খোলা হয়েছে। কর্মকর্তারা জানান, নিত্য ব্যবহারের জিনিসপত্র থাকলেও বিলাসী কোনো আসবাবপত্র ছিল না এই বাগান বাড়িতে। যেসব জিনিসপত্র পাওয়া গেছে তালিকা পেশ করা হবে আদালতে। তালিকা দেয়া হবে দুদকেও। ভবনটি আসলে একটা আবাসিক ভবন। এখানে আসলে একটা পরিবার থাকলে যেরকম জিনিসপত্র আদি পাওয়া যায়, ঠিক সেরকম জিনিসপত্র আমরা পেয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের তরফ থেকে রিসিভারের তরফ থেকে কোর্টে দাখিল করা হবে, যে কোর্টের আদেশটা সঠিকভাবে প্রতীয়মান কিংবা যে জিনিসগুলো পাওয়া গেলে সেগুলো দাখিল করা হবে। তবে স্থানীয়রা জানিয়েছেন, ক্রোক করার আগেই বাড়ি থেকে মালপত্র ট্রাকে করে সরিয়ে নেওয়া হয়। সাংবাদিকজন প্রথম আসলো এখানে, এর 1 সপ্তাহ আগে এখানে যে দারোয়ান ছিল এরা বলছে যে 2টা গাড়ি টাক ঢুকা একবার মাল সামান সব নিয়ে গেছে রাত 11টার পরে। এর আগে ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত বহির্ভূত আয়ের মাধ্যমে অর্জিত সাবেক এ আইজিপির সম্পদ জব্দের নির্দেশ দেন আদালত। আদালতের নির্দেশনা অনুযায়ী গত শনিবার বিকেলে বাড়িটিতে অভিযান চালায় জেলা প্রশাসক ও দুদকের সমন্বিত একটি দল। পরে বাড়িটির সামনে ক্রোক বিজ্ঞপ্তি ঝুলিয়ে দেওয়া হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদটাতে আরও থাকছে, ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে রাত 1টায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ফাইনালে খেলতে মরিয়া 2 দল। কুনমিং ও ওয়াংজুর পর শুরু হলো ঢাকা বেইজিং সরাসরি ফ্লাইট। এর মধ্য দিয়ে দুদেশের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচন হলো বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান। বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় প্রথম ফ্লাইটটি। এই রুটে সপ্তাহে 4টি ফ্লাইট পরিচালনা করবে এয়ার চায়না। সন্ধ্যায় এই কার্যক্রম উদ্বোধন করেন বিমানমন্ত্রী। উদ্বোধন অনুষ্ঠানে এয়ার চায়নার কান্ট্রি ম্যানেজার আনমিং সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, আকাশপথে যোগাযোগ দুদেশের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও দৃঢ় করবে। আগামী 15 জুলাই এই রুটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সও ফ্লাইট পরিচালনা করবে বলেও জানান ফারুক খান। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যখন কানেক্টিভিটি বাড়ে তখন সব থেকে সুবিধা হয় সাধারণ মানুষের। এতে আমাদের দেশের জনগণের, আমাদের ব্যবসায়ীদের, আমাদের সাধারণ মানুষের, আমাদের ছাত্রছাত্রীদের তাদের লাভ হবে এবং সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আমি আশা করি
আগামীতে এই 3টা কানেকশন ছাড়া আরও বড় বড় শহরের সাথে আমাদের কানেক্টিভিটি বাড়বে চায়না। বন্যার পানি কিছুটা কমতে শুরু করলেও ভোগান্তি কমেনি বানভাসীদের। বসতবাড়ি, ফসলি জমি, গবাদি পশু হারিয়ে সম্বলহীন হয়ে পড়েছেন অনেকে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও তীব্র খাবার সংকট। চাহিদার তুলনায় সরকারের খাদ্য সহায়তায় অপ্রতুল বলছেন বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ক্ষয়ক্ষতিতে ভোগান্তি কমেনি 18 জেলার বানভাসী মানুষের। কুড়িগ্রামের সবকটি নদ নদীর পানি কমতে থাকলেও ব্রহ্মপুত্র ও দুধকুমারের 4টি পয়েন্টে এখনো পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। বসতবাড়ি ও রাস্তাঘাট এখনো পানিতে নিমজ্জিত থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন তারা। পানি নাই, রান্না বান্না করতে পারি না, খেতে পারি না। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ভোগান্তি কাটেনি। দ্বিতীয় দফার বন্যায় কৃষকের বীজতলা, পাট, বাদাম সহ নানা জাতের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া পানির দ্রুত হ্রাস বৃদ্ধি অব্যাহত থাকায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে তিস্তা তীরবর্তী বাসিন্দাদের। মানে এইভাবে সকাল যা পানি টান ধরে, বিকালে মানে পানি বাড়ে। আমাদের প্রচুর ক্ষতি হয়েছে। বেসন বিলীন হয়ে গেছে, বাদাম নষ্ট হয়েছে এবং পাট ক্ষেত নষ্ট হয়েছে। প্রথম ধাপের বন্যাতেই রংপুর অঞ্চলে শত শত কোটি টাকার ক্ষতি হয়েছে। বিদ্যালয়, গ্রামীণ সড়ক, পুকুরের মাছ এবং মৌসুমী ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সর্বস্ব হারানো অনেকেই পথে বসার উপক্রম হয়েছেন। আমার 60 শতক জমি বন্যাতে শেষ হয়ে গেছে। আমার কাদো উঠিয়ে এখন লেবার যে জায়গায় লাগতো 10টা, সেই জায়গায় 50টা লেবারও উঠবে না। আমরা কি দিবস পাও আর কৃষি করে কি দিবস পাই? এত জমি আসলো, এত আবাদ হয়েছে, মানুষজন সবাই করি খাইছে, আর এখন এই নদী যায় মানুষ অসহায় হয়ে গেছে। দুদফার বন্যায় কৃষিতে 9000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে কুড়িগ্রামে হয়েছে 4989 হেক্টর, গাইবান্ধায় 3974 হেক্টর, লালমনিরহাটে 40 হেক্টর এবং রংপুরে 1 হেক্টর। আমরা মূলত চেষ্টা করব তৈল জাতীয় ফসলের মধ্যে সরিষা, ভুট্টা, এইভাবে কৃষকদেরকে বিভিন্ন ফসলের মাধ্যমে হয়তো পরবর্তীতে পুনর্বাসন দিয়ে তাদের কিছুটা ক্ষতি পুষিয়ে দেওয়া। জামালপুরে বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে পানি নামছে। তবে টানা 2 সপ্তাহের বন্যায় দুর্গত এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে দিন কাটানো বানভাসীদের অভিযোগ, সরকারের দেয়া ত্রাণ পর্যাপ্ত নয়। তবে প্রতিদিনই দুর্গত এলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ হচ্ছে বলে জানান জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। শেয়ার বাজারে গতি ফিরতে না ফিরতেই শুরু হয়েছে দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ারের দাপট। এসব শেয়ার নিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরেই কারসাজির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছেন বিনিয়োগকারীরা। আর বাজারে চাঙাভাব ধরে রাখতে বিএসইসিকে নিবিড় তদারকির আহ্বান জানিয়েছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। বিস্তারিত ইফতেখার রেজা রিপোর্টার। দীর্ঘদিন পর পুনরায় চাঙ্গা হচ্ছে দেশের শেয়ার বাজার। সংশ্লিষ্টরা বলছেন ঈদের পর অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে বাজার। ধারাবাহিকভাবে সূচক ও লেনদেন বেড়েছে। সুযোগ বুঝে শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিচ্ছেন অনেকে। এ কারণে সোমবার অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। বিনিয়োগকারীদের অভিযোগ, কয়েকটি দুর্বল ও লোকসানি কোম্পানির শেয়ার নিয়ে শুরু হয়েছে কারসাজি। সোমবার পর্যন্ত টানা 4 কার্যদিবসে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের শেয়ারের দাম 46%, গোল্ডেনসন 16%, গ্লোবাল হেভি কেমিক্যালস 8%, মিরাকেল ইন্ডাস্ট্রিজ 21% এবং একমি পেস্টিসাইডসের শেয়ারের দাম 22% বেড়েছে। লোকসানি কোম্পানির শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ভালো চোখে দেখছেন না বিনিয়োগকারীরা। বড় ধরনের দরপতন ঠেকাতে ফোর্স সেল বন্ধ এবং বাজারের উপর আস্থা ফেরানোর আহ্বানও জানান তারা। অনেক সময় বিক্রি করার চেষ্টা করে এবং করছে, কিছু কিছু শুনতে পারছি। এ ব্যাপারে আমরা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনারকে আমরা অনেক সময় বলেছি যাতে এই ফোর্স সেল যাতে না করে। ফোর্স সেল করলে বিনিয়োগকারী অনেক ক্ষতিগ্রস্ত হবে। উনি কিছু কিছু হাউস হয়তো বন্ধও করছিল, আর কিছু কিছু হাউস ফোর্স সেল করে টাকা বের করছে। 96 থেকে বাজার পতন, তারপর 2010, এর ভিতরে অনেকের নাম আসছে যে দুর্নীতি, অনিয়ম দুর্নীতির সাথে জড়িত। আমরা আর কোনো বিনিয়োগকারীর কান্না বা আত্মহতি দেখতে চাই না। এটি আমাদের চাওয়া
এই সংশ্লিষ্ট বিএসসি চেয়ারম্যান হইতে শুরু করে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং যারা ক্যাপিটাল মার্কেটে জড়িত সবার কাছে উদাত্ত আহ্বান, আমরা একটা সুস্থ পুঁজিবাজার চাই। শেয়ারের ফ্লোর প্রাইস বাজারের জন্য নেতিবাচক, তাই তা তুলে দেওয়ার সিদ্ধান্ত সঠিক দাবি করে কারসাজি বন্ধের দাবি বিনিয়োগকারী ঐক্য পরিষদের। শেয়ার বাজারে কারসাজি চক্রটা এই কারসাজি চক্রের কারণে বাজারে অনেক ক্ষতি হয় এবং সেই ক্ষতিটা গিয়ে কিন্তু সাধারণ বিনিয়োগকারীদের ঘাড়েই পড়ে। তো যেহেতু এই কারসাজি চক্র মাঝে মধ্যেই আপনার শেয়ার বাজারে তারা বিনিয়োগকারীদের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, সেক্ষেত্রে যারা এই কারসাজি চক্রের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা কমিশনের দায়িত্ব এবং তাদেরকে আইনের আওতায় আনা উচিত। জরিমানা সহ তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত। আমরা বাজারের স্থায়ী কোনো ফ্লোর প্রাইস চাই না, আমরা চাই স্বাভাবিক এবং স্থিতিশীল বাজার। সেজন্য এই বাজারে সুশাসন দরকার। নিয়ন্ত্রক সংস্থার নিশ্চুপ ভূমিকার সমালোচনা করে বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান বিনিয়োগকারীরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।